বাংলাদেশের ৭০% জনগণ জানে না গণভোট কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, গণভোট হলে কি হবে। এই মন্তব্যটি করেছেন বিএনপির স্বনির্বাচন বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি এবং ডিবি হারুনের কেশিয়ার, বিতর্কিত ডিবি প্রধান ডিবি হারুনের কেশিয়ার বিএনপি নেতা। কমিটিতে তার নাম এসেছে এবং জামাতকে পিআর নিয়ে আরও পড়াশোনার পরামর্শ দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সংস্কার বুঝিয়ে না দিলে আসিফ নজরুলের পালানোর পথ নেই, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই 4টি শিরোনাম নিয়ে তবে প্রথমেই শুরু করতেছি যে সংস্কারের যে বিষয়টি, গণভোটের যে বিষয়টি, গণভোট নিয়ে বিএনপি যে অভিযোগ ৭০% মানুষ এখানে বুঝে না এবং ৭০% মানুষকে তারা মনে করছেন তারা মূর্খ, তারা এই বিষয়টি জানেন না এবং বাংলাদেশের মানে বিএনপি তারা যারা দাবি করেন তাদের মধ্যে 30% রয়েছেন তারাই শুধু শিক্ষিত, আর বিএনপির বাইরে এই যে ৭০% জনগণ রয়েছেন তারা অশিক্ষিত, তারা এই গণভোট বোঝেন না, পিআর বোঝেন না এবং তাদের নেতারাও বোঝেন না গণভোট কি, পিআর কি এবং কেন হবে, কি হলে কি হবে, না হলে কি হবে। এইটা এই মন্তব্যটি করার পরে আমাদের ওবায়দুল কাদের, হাসান মাহমুদের কথা মনে পড়ে। তারাও এই ক্ষমতায় আসার পর বিভিন্ন রকম উদ্ভট মন্তব্য করতো যেগুলো নিয়ে মানুষ ট্রোল করতো। বিএনপি এখন বিভিন্ন জায়গায় মাথায় টুপি লাগিয়ে বিভিন্ন ইসলামিক কালচারাল ফাংশনে যাচ্ছেন, সেখানে গিয়ে ওয়াজ নসিহত করছেন। এটা দ্বারা মানুষ কি বুঝায়, তারা ইসলামকে বুঝে হোক না বুঝে হোক তারা মন্তব্য করে যাচ্ছেন এবং জামাত ইসলামের বিরুদ্ধে বলতে গিয়ে তারা যে ধরনের জগা খিচুড়ি পাকিয়ে ফেলছেন, এতে করে সাধারণ মানুষ কিন্তু তাদের উপর ক্ষিপ্ত হচ্ছেন। এটা কিন্তু তারা বুঝতেছেন না, তারা বুঝতেছেন জামাতের বিরুদ্ধে বা ইসলামী দলগুলোর বিরুদ্ধে বলতে পারলেই হয়তো আমাদের এখানে মানে আমাদের বোঝাতে সক্ষম হবে এবং বিভিন্ন জায়গায় জামাত ইসলামীর যে মহিলা সংগঠন রয়েছে তাদের উপরে হামলার ঘটনা ঘটতেছে। সেটা নিয়ে কিন্তু আজকে জামাতের যে সেক্রেটারি রয়েছেন জেনারেল মিয়া গুলাম পারোয়ার, তিনি কিন্তু অভিযোগ করেছেন। এখন এই যে বিএনপি নেত্রীর যে মন্তব্যটি, এটি আসলে সাধারণ মানুষের যে আস্থার জায়গা, তাদের যে সামনে ইলেকশনকে ঘিরে তাদের যে বক্তব্য হওয়া উচিত যে গণভোট ৭০% মানুষ বোঝে না, তারা কি গণভোট করেছে বা গণভোট করার জন্য মানুষের কোনো ওপেনিং নিয়েছেন কিনা, তাহলে বুঝতাম যে এখানে ৭০% মানুষ এটি বোঝেন না। তারা কোনো কিছু নিয়ে তারা হা করে একটি কথা বলে দেন। তাদের এখন সামনে যেটি দরকার একটি নির্বাচন হলেই তাদের সবকিছুই এই পিআর হোক, গণভোট হোক, জুলাই সনদ হোক, কোনো কিছুই না, সংবিধান, এসব বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এটা শুধু এই ভোটকে সামনে রেখে মানুষের সাথে শুধু হা 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 করে যাচ্ছেন, যেটা ৯০-এর অভ্যুত্থানের পরে হয়েছেন। তারা যে কথাগুলো বলছেন কিছুই তারা করেননি, এখনো তারা সেটাই করবেন। এটাই মনে হচ্ছেন যে গণভোটের জন্য মানুষ আগ্রহ প্রকাশ করছে কি করছে না, এটা নিয়ে মানুষের চিন্তা ভাবনা আছে কিনা, এটার ওপেনিং না নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন। তার এই বিষয়টিগুলো এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে ডিবি হারুনের কেশিয়ার এখন বিএনপি নেতা, এটা কিভাবে আসলো। এটি ফরিদপুরের 3টি উপজেলা পৌর শাখার সাম্প্রতিক বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাই আছে 15 জন। এখন একটি বিষয় বুঝেন যে তারা যে যাদেরকে গুপ্ত সংগঠন বলে অভিহিত করেন জামাতকে এবং ছাত্র শিবিরকে তারা গুপ্ত বলে থাকেন, তাহলে এখন যে আমরা দেখেছি বরিশাল বিশ্ববিদ্যালয় কমিটিতে 20 জন তারা এসেছেন, এখন তাহলে বিএনপির আসলে কি লোকবল সংখ্যা কম? আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি প্রতিটি জায়গায় 300 আসনের জায়গায় তাদের 1000 ক্যান্ডিডেট, তাহলে প্রতি আসনে প্রায় 3 জনের উপরে করে তাদের ক্যান্ডিডেট রয়েছে। এখন তাদের ক্যান্ডিডেট থাকলে তাদের তো সমর্থক রয়েছে, তাহলে তাদের কমিটি দেওয়ার সময় আমরা যেটা দেখতে পারি যে আওয়ামী লীগের যেসব পদধারী নেতারা তারা সামনে, ধরে নিতাম তাদের কর্মী হতো, যদি কর্মী হতো অনেক সময় কর্মীরা পদ পায় না, তারপরে দল চেঞ্জ করে তারা অন্য দলে ঢোকার চেষ্টা করে সেখানে একটি পদ নেওয়ার জন্য, কিন্তু সেটা না করে আওয়ামী লীগের পদধারী নেতাদের তারা কমিটিতে নিয়ে আসতেছেন। এটা কিসের মাধ্যমে সেটা বোঝা যায়, কারণ ডিবি হারুন প্রচুর পরিমাণে পয়সা কড়ি কামিয়েছেন এবং তার ক্যাশিয়ার সেটা লেনদেন করেছেন, তার কাছে হয়তো টাকা কড়ি আছে, সে কারণে হতে পারে। এখন এগুলো নিয়ে যদি কোনো দল বা কেউ বলে যে তাদের যে কমিটিগুলো হচ্ছে সেখানে কিভাবে এরকম বিতর্কিত, অর্থাৎ আওয়ামী লীগের লোকজন মানে দলীয় লোকজন বা দলীয় পদধারী লোক কিভাবে তাদের কমিটিতে আসে, এই প্রশ্নের জবাব কিন্তু তাদের কাছে নেই। তারা কিন্তু অন্যের দোষটা, অন্যের যে অন্য দলের অন্যান্য দলের সাথে এনসিপির সাথে তারা আওয়ামী লীগকে দেখতে পায়, আওয়ামী লীগের কর্মীদের দেখতে পায়, যদিও আওয়ামী লীগের কোনো পদধারী নেতা না, এবং জামাতের সাথে দেখতে পায়, কর্মীদের দেখতে পায়, কিন্তু তাদের দলে যে তারা কমিটিতে ঢুকাচ্ছেন আওয়ামী লীগের লোকজন, এটাতে সমস্যা দেখছেন না, সমস্যা শুধু অন্য দলের দেখছেন।
এই যে বিএনপির যে ফাইজলামি মার্কা রাজনীতি এখন করছেন, এই কারণে কিন্তু তাদের পস্তাতে হবে এবং মাঠ পর্যায়ে তাদের যে এখন ভয়াবহ অবস্থা, তাদের অবস্থা আরো শোচনীয় হবে তাদের কর্মকাণ্ডের কারণে। তাদের মন্তব্য, তাদের কথাবার্তা মানুষ শুনছেন। এখন প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত প্রায় ইউনিয়ন যে উপজেলার কাছাকাছি যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু ওয়াইফাই রয়েছে। মানুষ এখন হয়তো সামনে নির্বাচনকে ঘিরে কিন্তু মানুষ টুকটাক খবর দেখেন এবং পড়েন এবং মানুষ বোঝার চেষ্টা করেন, চায়ের দোকানে খবর দেখেন। হয়তো ১৫ বছরে মানুষ কিছুটা খবর কম দেখলেও এখন কিন্তু মানুষের খবরের উপরে আগ্রহ হয়েছে এবং বিএনপি কি বললো, জামাত কি বললো, এনসিপি কি বললো, অন্যান্য দল কি বললো সেটা নিয়ে কিন্তু মানুষ আলোচনা করেন। এখন তাদেরকে যে অবস্থা, যে তারা যে মহিলা কর্মীদের উপর হামলা চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় ইসলামিক কালচার সেখানে হচ্ছে, কোরআনের সেখানে হামলা চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার খবর আসছে, এই যে করছেন এবং চাঁদাবাজি, সেটা তো তাদের এখন ওটা তাদের একটা পেশা। কারণ বিএনপির এখন পেশা হচ্ছে, মূল পেশা হচ্ছে চাঁদাবাজি। সেই চাঁদাবাজির বিষয়টা বাদ দিলেও এই যে ধরনের কর্মকাণ্ড তারা করছে এবং বরিশাল মেডিকেল কলেজে সেখানে ২০ জন ছাত্রলীগ থেকে পদত্যাগ হয়েছে ছাত্রদলে, তাহলে তাদের লোক কোথায়? আমি এই প্রশ্নটা কিন্তু বারবার করি যে বিএনপি যদি কমিটি দেওয়ার সময় লোক না পায়, যখন ছাত্রলীগ অন্যান্য দল থেকে কমিটি দেয়, তারাই বলতেছে তাদের প্রত্যেকটি জায়গাতে কয়েকটি গ্রুপ থাকে, অর্থাৎ একটি পদের জন্য কয়েকজন ক্যান্ডিডেট থাকে। তারপরও তাদের যে কর্মী, মানে স্বার্থক কর্মী, অর্থাৎ যারা এই বিগত আমলে আন্দোলন সংগ্রামে নিঃস্বার্থভাবে জেল জুলুম খেটেছেন, সেই অত্যাচারের নির্যাতিত যেসব ছাত্ররা রয়েছে অথবা তাদের কর্মীরা রয়েছেন, তারা পদ না পেয়ে অন্য দল থেকে এসে পদ পাচ্ছেন কিসের বিনিময়ে? এটা কিন্তু প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারবে না, কারণ দিবেও না, কারণ তারা এটা মনেও করছে না। কিন্তু অন্য দলের যে সমালোচনা করেন, তাহলে তার আগে মানুষ কিন্তু এই আলোচনাটা তুলবে। এটা থেকে অবশ্যই বিএনপিকে বেরিয়ে আসা উচিত যে অন্তত পদ পদবীর ক্ষেত্রে এই বিষয়টা তাদের মাথায় রাখা উচিত। তৃতীয় নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জামাত ইসলামকে পিয়ার নিয়ে আরো পড়াশোনা করার পরামর্শ দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় আলোচনায় থাকার জন্য তিনি উদ্ভট বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকেন এবং পরবর্তীতে যদিও তাদের এই অন্য কোনো নেতাকর্মী না বললেও নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় বলে থাকেন, তারা এখন জামাতকে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করছেন এবং হয়তো কি কারণে সেটা এখন বোঝার বিষয় যে যখনই তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন তারপরেই কিন্তু এই আলোচনাটা আসছেন এবং বিএনপির এই বিষয়টা এখন যেটা মনে হচ্ছে, যেমন নীলুফার চৌধুরী তিনি একটি কথা বলে দিলেন, ৭০% মানুষ গণভোট বোঝেন না। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন আমরা পিএরকে আমরা নিজেরাই বুঝি না, ধরলাম তারা বুঝতেছেন না। আবার মানুষকে তারা বলছেন যে মানুষ বুঝে না। আবার এনসিপি বলছেন জামাতের আরো পড়াশোনা করা উচিত। আমরা বাংলাদেশে এখন দুইটি মাত্র দলকে দেখতে পারি যারা সবচেয়ে বেশি পড়াশোনা এবং জানলেওয়ালা এবং তাদের কর্মীরা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে মূর্খ। সেই দলের নেতারা এখন বলছেন যে বাংলাদেশের মানুষ এটা বুঝে না, ওটা বুঝে না, জামাতকে পড়াশোনা করার পরামর্শ দিচ্ছেন, এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন। তো এগুলো বলে আসলে আলোচনায় থাকা যায়, এছাড়া আর কিছুই না। এটা হলো মূর্খতা করেছে। কারণ জামাত ইসলামীতে যে সব কর্মী বাদ দিলাম, ছাত্র শিবির বাদ দিলাম, জামাতের যারা মূল এখন দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেকের আগে পিছিয়ে একজন ডক্টর লেখা আছে এবং ডক্টরেট করা তারা এবং শিক্ষিত পার্সন, মোটামুটি অন্যান্য দলের থেকেও ভালো একটা পজিশনে রয়েছেন তাদের সেই দিক থেকে। আর একটা কথা হচ্ছে যে সংস্কার না বুঝিয়ে দিয়ে আসিফ নজরুলকে পালাতে বা পালানোর পথ পাবেন না, এটি বলেছেন। এটি আসলে এটা বলার পিছনে অবশ্যই কারণ রয়েছে। কারণ আসিফ নজরুল সাহেব তিনি প্রধানমন্ত্রী হতেছেন, ভুয়া সমন্বয়ক সাজিয়ে তিনি গিয়েছিলেন ক্যান্টনমেন্টে। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে এবং তার বিতর্কিত এই আইনজ্ঞ বিষয়, তিনি আইন বিষয়ক উপদেষ্টা হয়েছেন, কিন্তু সমস্ত বেআইনি কাজ নাকি তার দ্বারাই হয়েছে এবং সমস্ত বেআইনি কাজ সবচেয়ে বেশি তিনি এবং আসিফ মাহমুদের নাম এসেছে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদেশ জারি করলে জাতীয় নাগরিক পার্টি এই সনদ স্বাক্ষর করবে বলে জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এটি ভালো কথা। ২৮ অক্টোবর সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবেরই তিনি বলেছেন। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তারা জুলাইকে পুঁজি করে, অর্থাৎ জুলাইতে তারা আন্দোলন সংগ্রাম করেছেন, সেখানে হাজার হাজার লাখ কোটি কোটি মানুষ সেখানে নেমেছিলেন এবং তারা এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা চাচ্ছেন। এটি ভালো, এটি মানুষ স্বাগত জানায়। কিন্তু এখানে আগের এই ৭২-এর সংবিধান নিয়ে মানুষের একটু আছে, সেখানে মুক্তিযোদ্ধার বিষয়টা রয়েছে। মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে এরপরে এটা লেখা হয়েছে, কারণ সেটি বাদ দিয়ে, কিন্তু এখানে বাদ দেওয়ার কোনো বিষয় নেই, সেটিও থাকবে এবং
এখানে জুলাই সনদের ব্যক্তিত্বের সংবিধানে বিভিন্ন রকম ভাগ প্রকার রাখা হয়েছে, যার ফলে বাংলাদেশে বারবার সেই গণঅভ্যুত্থান হচ্ছে এবং ফ্যাসিজম সৃষ্টি হচ্ছে, একতরফা নির্বাচন হচ্ছে এবং এগুলো 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 থেকে মুক্ত করার জন্য হচ্ছে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার, যে সমস্ত মেকানিজম দরকার, যে সমস্ত সংস্কার দরকার, সেগুলোর বিষয়ে তারা কথা বলেছেন এবং সেটা দিয়ে তারা নির্বাচনটা করতে চাচ্ছেন। এটা হচ্ছে মূল বিষয়। এখন টোটাল যে বিষয়গুলো হচ্ছে 4টি বিষয়ের মধ্যে এই যে তারা মানুষকে মানে জনগণকে, এই যে বিএনপির যে নেত্রী যে কথাটা বললেন, জনগণকে যারা বোঝে না, এই যে কথাটা, এটা হচ্ছে মানে তিনি শিক্ষিত হতে পারেন, কিন্তু তার মধ্যে আমি মনে করি যারা নির্মাণ শ্রমিক অর্থাৎ শ্রমিক কাজ করে, দিনমজুর হিসেবে কাজ করে, রিক্সা চালক, তারাও তাদের থেকে কিন্তু ভালো বক্তব্য দেয়। তার মানে তারা বোঝে না, মানে সমস্ত বোঝা বোঝে যারা টকশো করেন এবং বিএনপির কিছু নেতা নেত্রী আছেন তারাই বোঝেন, এনসিপির কিছু নেতা নেত্রী আছে তারাই বোঝেন, আর বাংলাদেশের সাধারণ জনগণ যারা তাদেরকে ভোট দেবেন তারা বোঝে না। তাদেরকে যে এই যে বোধাই মাত্রা কথাবার্তা বলছে, এতে করে কিন্তু যে সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু আলোচনা করছেন যে এই ধরনের কথাবার্তা জনগণ কিছুই বোঝে না, সব তারাই বোঝেন, তারাই ক্ষমতায় গেলে তারা সব হবে। এইগুলো থেকে এগুলো বলে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই এবং সারা বাংলাদেশের চিত্রটা কিছু কিছু টুকটাক ভিডিও আসতেছে যে তারা কি ধরনের কর্মকাণ্ড করছেন এবং যখনই জামাত ইসলামী আন্দোলন রাজনৈতিক কার্য পরিচালনা তাদের বৃদ্ধি করে এবং তাদের যখন একটি জনসমর্থন হয়, জনসংযম হয়, তখনই তারা কিন্তু এই মাথা চারা দিয়ে উঠেছেন। তারা মাথায় একটি টুপি লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে দিয়ে বিভিন্ন মাদ্রাসায়, মন্দিরে এবং বিভিন্ন মসজিদে শুক্রবার হলে এবং বিভিন্ন ওয়াজের মাহফিলে তারা যাচ্ছেন, সেখানে বক্তব্য দিচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন যে জামাত ইসলামী ইসলাম না এবং ইসলাম এটাই ভোট, ইসলামী দলে ভোট দিলেই হবে না, শুধু বিএনপিকে ভোট দিলে বাংলাদেশে সব হবে। বিএনপি হলো এদেশের সবচেয়ে এখন ইসলামিক দলের থেকেও তারা হচ্ছেন বড় দল এবং তারা দেখা যায় অনেকেই কিন্তু ওই কোরআন তেলাওয়াত করতে গেলে সূরা ফাতিহা পড়তে গিয়ে আরেকটি পড়ে ফেলেন, এমনও নেতা তাদের রয়েছেন, এমনও কর্মী সমর্থক রয়েছেন, কিন্তু তারা এখন আবার মানুষকে নসিহত করতেছেন। তো এগুলো আসলে এগুলো থেকে বেরিয়ে এসে ভালো রাজনীতিটা অর্থাৎ বাংলাদেশের সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সেই কাজগুলো করে যাচ্ছেন, সেই সহিংসতা আগের মতোই হচ্ছে, নিজেদের সেসব এবং তাদের যে আরেকটি ম্যাসাকার হবে সেটা হচ্ছে নমিনেশন দেওয়া ঘোষণার পরে একটা ম্যাসাকার হবে নিজেরা নিজেরা, এই তফসিল দেওয়ার আগে বা পরে কখন জানি না নমিনেশন ঘোষণা করবেন, কে কোথায় নির্বাচন করবেন এবং জোট শরিকদের কয়টা আসন দেবেন সেটা নিয়ে আলোচনা চলছেন। তো কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন যারা নমিনেশন পাবেন তারাও একটু চিন্তায় রয়েছেন কে পাবেন এবং তারা নির্বাচনী যে প্রচারণা এবং এলাকায় যাচ্ছেন না, তারা ঢাকাতেই বসে রয়েছেন, কারণ নমিনেশন না নিলে তো তাদের এলাকায় গিয়ে জনসংযোগ করেও লাভ নেই। তো সবকিছু মিলিয়ে তারা একটি দোটানা রয়েছেন এবং অন্যান্য দলগুলো জোট করলে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেটা আসলে শেষ পর্যন্ত রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখা।